আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা 16.1-এর বাকি অঙ্কগুলো নিয়ে একটু কথা বলবো। আমি এর আগে দুটি পর্বে 16.1-এর সূত্রগুলো এবং 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো মোটামুটি করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই অধ্যায় 9 এবং 10 নম্বর অঙ্ক এবং এই অনুশীলনী থেকে যে অঙ্কগুলো বোর্ডে আসে এবং সৃজনশীলগুলো কী ধরনের হয় এগুলো আমি আজকে আলোচনা করে দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো খুব অতি শীঘ্রই আপনারা পেয়ে যান। তো কথা না বেরিয়ে আমরা অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্কে বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলা হয়েছে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা চিত্র এঁকে নিতে হবে। আমি এর আগেও বাকি অন্য যে দুইটা টিউটোরিয়াল ছিল সেখানে বলছিলাম যে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে চিত্রটা আগে আঁকা যায়, তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তো আমরা এ বি সি একটা সমবাহু ত্রিভুজ নিলাম যার প্রত্যেকটা বাহু পরস্পর সমান। এই বাহুটা এ হবে, এ বাহুটাও এ হবে, এ বাহুটাও এ হবে। এখন বলা হয়েছে এর অভ্যন্তরস্থ যে কোনো একটা বিন্দু, আমরা মনে করে নিলাম এর অভ্যন্তরস্থ এখানে একটা বিন্দু আছে যার নাম দিলাম ও বিন্দু। ঠিক আছে, এখন এই ও থেকে এ বি, এসি এবং বিসি এর উপর তিনটি লম্ব আছে। ধরে নিলাম যে এ বি এর উপরে লম্ব হলো ও ডি, বিসি এর উপরে লম্ব হলো ও ই এবং এসি এর উপর লম্ব হলো ও এফ। এর নাম দিলাম ও ডি, এর নাম দিলাম ও ই, আর এটার নাম হলো ও এফ। তিনটা লম্ব টানা হয়েছে। তো প্রথম লম্বটার দৈর্ঘ্য ছিল 6 সেন্টিমিটার, পরটা ছিল 7 সেন্টিমিটার, পরটা ছিল 8 সেন্টিমিটার। বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য চাওয়া হয়েছে তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি, মনে করি ত্রিভুজ এ বি সি এর তিনটা বাহু পরস্পর সমান, তাহলে এ বি ইকুয়াল এসি ইকুয়াল বিসি সমান সমান এ। যেহেতু আমরা বলছিলাম সমবাহু ত্রিভুজের একটা বাহুর এ একক দ্বারা নির্দিষ্ট করা হয়, তো এখানে এ বি এসি আর বিসি সমান সমান এ হবে। অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে এ বি, বিসি ও এসি এর উপর যথাক্রমে ওডি ইকুয়াল 6 সেন্টিমিটার, তারপরে ও ই ইকুয়াল 7 সেন্টিমিটার এবং ও এফ ইকুয়াল 8 সেন্টিমিটার লম্ব টানি। যেহেতু এর অভ্যন্তরস্থ যে কোনো একটা বিন্দু ও থেকে লম্ব টানা হয়েছে, তাহলে ও বিন্দু থেকে এ বি এর উপরে টানা হয়েছে ওডি ইকুয়াল 6 সেন্টিমিটার, বিসি এর উপরে টানা হয়েছে ও ই ইকুয়াল 7 সেন্টিমিটার, আর এসির উপরে টানা হয়েছে ও এফ ইকুয়াল 8 সেন্টিমিটার লম্ব টানি। এরপরে কিছুটা হলো উপপাদ্যের মতো, এখানে ও কমা বি যোগ করা হলো, এটা ডট ডট দিয়ে যোগ করে দিবা। আবার এখানে ও থেকে এ পর্যন্ত ডট ডট দিয়ে যোগ করে দিবা, আবার ও থেকে সি পর্যন্ত ডট ডট দিয়ে যোগ করে দিবা। তাহলে দেখা গেল যে আমরা যদি এখানে ও এ আর ও বি যোগ করি তাহলে এখানে এ ও বি একটা ত্রিভুজ পাওয়া যায়। আবার এখানে ও বি আর ও সি যোগ করলে বি ও সি একটা ত্রিভুজ পাওয়া যায়। আবার এখানে এ ও সি একটা ত্রিভুজ পাওয়া যায়। এক্ষেত্রে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হবে এই যে বড় ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। তো আমরা এখানে যে তিনটে ত্রিভুজ পাইছি, একটা হলো এ ও বি, একটা হলো বি ও সি, একটা হলো এ ও সি। প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল হবে এই যে উচ্চতা দেওয়া আছে 6, ভূমি দেওয়া আছে এ, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো প্রথমে এখানে লিখে নিতে হবে যে ও কমা এ, তারপরে ও কমা বি এবং ও কমা সি যোগ করি। আচ্ছা, এখন এখানে যে ত্রিভুজটা আছে প্রথম ত্রিভুজ, যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে আমরা জানি একটা ত্রিভুজে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি আছে কত, এ বি, গুণ উচ্চতা আছে ও ডি, সমান সমান হাফ গুণ এ বি এর মান ধরা হয়েছে এ, আর ও ডি এর মান ধরা হয়েছে কত, 6। তো 2 দিয়া এই 6 কাটলে কত হয় 3, তাহলে 3a বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে সবগুলো সেন্টিমিটার এককে আছে তাহলে বর্গ সেন্টিমিটার। এগাল ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। এরপরে ত্রিভুজ নিচে যেটা আছে বি ও সি এর ক্ষেত্রফল।
তাহলে বিএসি এর ক্ষেত্রে বলে হাফ গুণ ভূমি আছে বিসি গুণ এক্ষেত্রে উচ্চতা কত আছে ও ই সমান সমান হাফ গুণ বিসি এর মান ধরা হয়েছে এ আর ও ই এর মান আছে 7 2 দিয়ে যেহেতু এখানে 7 এর কাটাকাটি করা যায় না তাহলে উপরে কত হবে 7a ডিভাইডেড বাই 2 বর্গ সেন্টিমিটার। আরেকটা ত্রিভুজ আছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, তাহলে এ ও সি এর ক্ষেত্রফল কত হবে হাফ গুণ ভূমি আছে এসি গুণ উচ্চতা হলো ও এফ, তাহলে হাফ গুণ এসি এর মানটা এ ধরা হয়েছে ও এফ এর মান ধরা হয়েছে 8, 2 দিয়ে 8 কাটলে কত হয় 4, তাহলে 4a শুধুমাত্র 4a বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে তিনটা ত্রিভুজে এ ও বি এর ক্ষেত্র পাইলাম 3a, বিওসি এর ক্ষেত্রফল পাইলাম 7a ডিভাইড বাই 2 আর এওসি এর ক্ষেত্রফল পাইলাম 4a বর্গ সেন্টিমিটার। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এর যোগফল হবে এ বি সি এর ক্ষেত্রফলের সমান। এখন এখানে এ বি সি ত্রিভুজ যেহেতু একটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে কি দাঁড়াবে, প্রশ্ন মতে ত্রিভুজ এ বি সি এর এত কিছু লেখার দরকার নাই, খুব শর্টকাটে লিখে দেই। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বলেছে √3/4 এ স্কোয়ার সমান সমান ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হয়েছে একটা 3a ছিল, একটা ছিল 7a ডিভাইডেড বাই 2 আর একটা ছিল 4a। এখন আমরা এখানে √3/4 এ স্কোয়ার আর এখানে 2 লসাগু করলাম। 3 এর নিচে যে 1 আছে 1 2 এর মধ্যে 2 বার যায়, তাহলে 3 দুগুণে 6a প্লাস 2 2 এর মধ্যে একবার যায় 7a প্লাস 4 এর নিচে যে 1 আছে 1 2 এর মধ্যে 2 বার যায় 4 দুগুণে 8a। তাহলে দেখা গেল এখানে যে 2 আছে ভাগাকার এই পাশে গেলে কি হবে গুণ হবে, তাহলে 2 গুণ √3 ডিভাইড বাই 4 এ স্কোয়ার ইকুয়াল এখানে 6 এর সাথে 13, 13 আর 8 21 এ। এখানে 2 দিয়ে এটারে কাটলে কত হয় 2, তাহলে √3/2 এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে, তাহলে এখানে দুইটা এ এখানে একটা এ, তাহলে একটা একটা এ কাটে দিলাম, এখানে থাকে শুধুমাত্র এ আর এখানে থাকে কত 21, তাহলে এ ইকুয়াল কত হবে 21 গুণ বাম পাশে ভগ্নাংশ থাকলে ডান পাশে গেলে উল্টে যায়, তাহলে 2 যাবে উপরে √3 আসবে কোথায় নিচে। এখন 21 ইন্টু ক্যালকুলেশন করে দেখলে কত হয় 21 গুণ 2 ডিভাইডেড বাই √3, ক্যালকুলেশন করলে আসে 24.248, তো আমরা এখানে লিখতে পারি 25 সেন্টিমিটার। যেহেতু বলা হয়েছে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে ত্রিভুজের একটি বাহু যেহেতু এ ধরা হয়েছিল তাহলে ত্রিভুজের একটা বাহু সমান সমান কত আসলো 24.25। আচ্ছা, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি ছিল √3/4 এ স্কোয়ার ছিল, তাহলে এর জায়গায় কত বসবে 24.25 উপরে স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ কথাটা উল্লেখ থাকবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো √3 ডিভাইডেড বাই 4 ইন্টু ব্র্যাকেট দিয়ে 24.25 ব্র্যাকেট উপরে স্কোয়ার, অ্যান্সার আসে 254.638, তাহলে আমরা লিখতে পারি 64, কারণ দশমিকের পর দুইটা সংখ্যা নেওয়ার পর পরবর্তী সংখ্যা যদি 5 অথবা 5 অপেক্ষা বড় হয় সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটার সাথে একটা 1 যোগ করতে হয়, যেহেতু এখানে 638 ছিল তাহলে আমি লিখলাম 64 বর্গ সেন্টিমিটার প্রায় লিখতে হবে, কারণ দশমিকের অঙ্কে যেহেতু আরও অনেকগুলো অঙ্ক সামনে বাকি আছে যার জন্য ওইগুলো যেহেতু উল্লেখ করে নেই তাহলে এখন কী লিখতে হবে প্রায় কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এটাই গেল ত্রিভুজে। তাহলে এখানে শুধু মাত্র এটা বুঝতে হবে যে তিনটা ত্রিভুজ ছিল, একটা ত্রিভুজের মধ্যে ভাগ করার পর তিনটা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হলো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা এত অংশ থেকে এত সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নম্বরে বলা হয়েছে যে ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো ক নাম্বার 10 ক, এখানে বলা হয়েছে ভূমিকে এক্স ধরতে হবে। তো আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করে নেই, ত্রিভুজ অঙ্কন করে নিলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তো এখানে এ বি সি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, এ বি সি এর ভূমিকে বলা হয়েছে এক্স ধরতে, ঠিক আছে। তো মনে করি ত্রিভুজ এ বি সি এর ভূমি
বিসি ইকুয়াল এক্স সেন্টিমিটার, যেহেতু এখানে সবগুলো সেন্টিমিটার এককে দেওয়া আছে, সো এখানে এক্স ইকুয়াল টু এক্স সেন্টিমিটার হবে। অতএব লম্ব ক্ষেত্রফল নির্ণয় করতে শুধুমাত্র কী লাগে, লম্ব গুণ ভূমি লাগে, হাফ গুণ লম্ব গুণ ভূমি লাগে। তো এখন লম্বটা নির্ণয় করি। লম্ব আছে কত, এ বি। লম্ব এ বি হলো ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, সেন্টিমিটার। তাহলে ভূমি পাইলাম, লম্ব পাইলাম। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা গুণ চিহ্নগুলো উঠে দিয়ে লিখি, x/2 ইন্টু 11x6 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল কথাটা থাকলে সবসময় বর্গ কথাটা উল্লেখ থাকবে, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে খ নম্বরে বলা হয়েছে ভূমি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ভূমিও দেওয়া আছে, ঠিক আছে। ভূমিটা আমরা ধরে নিয়েছি, তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ তিনটা জিনিস দেওয়া থাকলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা ভূমি এর মানটা বের করতে পারি। তো ক হতে পাই, সৃজনশীল অংশে সবসময় পূর্ববর্তী কোনো কিছুতে দেওয়া থাকলে ওইটা উল্লেখ করে নিতে হবে যে ক হতে পাই অথবা খ হতে পাই। তাহলে ক হতে আমরা কি পেলাম, ভূমি বিসি ইকুয়াল এক্স সেন্টিমিটার, লম্ব এ বি ইকুয়াল কত আছে 11x/12 - 6 সেন্টিমিটার। অতএব অতিভুজ, যেহেতু অতিভুজটা আমরা এর আগে নির্ণয় করে নাই, তাহলে এখন অতিভুজটা নির্ণয় করতে হবে। তো অতিভুজ এ সি ইকুয়াল কত ছিল, অতিভুজ ভূমির 4/3 অংশ অপেক্ষা 3 সেন্টিমিটার কম। তাহলে ভূমি কত আছে, এক্স আছে, তাহলে এর এত অংশ 4/3 অংশ মানে 4x/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ সি স্কোয়ার ইকুয়াল, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এসি এর মানটা কত আছে, এসি এর মান আছে 4x/3 - 3 উপরে স্কোয়ার। এ বি এর মান আছে 11x/12 - 6 উপরে হোল স্কোয়ার প্লাস বিসি এর মান হলো এক্স উপরে স্কোয়ার। এ পর্যায়ে এখানে লসাগু করে নাও। একটা 3 লসাগু করা হলো, 3 3-এর মধ্যে একবার যায়, 4 অক্ষে 4, 3-এর নিচে যে 1 আছে, 1 3-এর মধ্যে 3 বার যায়, 3 3 9 উপরে স্কোয়ার। এরপর এখানে একটা 12 লসাগু করি, তাহলে এখানে প্রথমে কত আসবে 11x মাইনাস 6 নিচে 1 আছে, 6 1-এর মধ্যে 12-এর মধ্যে কয়বার যায়, সরি 6 নিচে 1 আছে, 1 12-এর মধ্যে 12 বার যায়, 6 12 কত হয় 72 হয়, উপরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন প্রত্যেকটা স্কোয়ার ভাঙায় দাও, প্রত্যেকটা স্কোয়ার ভাঙাইলে উপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, নিচে বসে কত 3 3 9। তো প্রথমটা স্কোয়ার ভাঙালে নিচে 3 3 আসবে 9, উপরে আসবে 4x মাইনাস 9 স্কোয়ার। এরপরে পরেরটা 12-এর উপরে স্কোয়ার দিলে কত আসে 144, উপরে আসবে 11x মাইনাস 72 উপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন যেহেতু এখানে 144 আছে, তাহলে আমি এই 144-এ কাটার জন্য এখন 9 আর 144 পরস্পর বিভাজ্য হয় কি না এটা আগে খেয়াল করতে হবে। 144/9 এখানে ভাগ করা যায়, তাহলে যদি আমি প্রত্যেকটা সংখ্যার 144 দিয়ে গুণ করে দেই, তাহলে নিচে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো কাটাকাটি করা যায়। এক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যারে 9 দিয়েও কাটা যায়, 144 দিয়েও কাটা যায়। তাহলে আমরা প্রথমে দেখলাম যে 9 দিয়ে 144-এ ভাগ করা যায় কিনা, দেখলাম যে হ্যাঁ যায়, তাহলে সরাসরি 144 দিয়ে গুণ করা যাবে। তো আমি যদি এখানে একটা 144 গুণ করি, তাহলে 9 দিয়ে 144-এ 16 বার যায়, যেটা আমি একমাত্র ক্যালকুলেশন করে দেখলাম, 16 বার যায়, ইন্টু কত হবে 4x মাইনাস 9 উপরে হোল স্কোয়ার। আবার এখানে 144 যদি এখানে একটা 144 গুণ করি, তাহলে 144 কাটাকাটি গেলে এখান থাকে 11x মাইনাস 72 উপরে হোল স্কোয়ার, প্লাস এখানে এক্স স্কোয়ারের সাথে 144 গুণ করলে কত হবে 144 এক্স স্কোয়ার। কারণ কোনো একটা জিনিস গুণ করলে রাশির সবগুলো পদের সাথেই ওইটা গুণ করতে হবে। তো 16 এখানে দেখা গেল কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ মাইনাস বি হোল সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আবার পরেরটাতেও এ মাইনাস বি হোল সূত্র, এ মাইনাস বি হোল সূত্র হবে কত এ স্কোয়ার মাইনাস 2 এ বি, যেহেতু এক লাইনে ধরে নাই তো আমি নিচের লাইনে লিখে নেই 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এখানে লাস্টে কত আসে 144 এক্স স্কোয়ার আছে। আচ্ছা, তো এর পরবর্তী লাইনে 16 এখানে ভাঙাই 4x স্কোয়ারে কত হয় 16x স্কোয়ার, 4 দ্বিগুণে 8, 8 নং কত 72, এক্স প্লাস 9 9 কত হয় 81 ইকুয়াল 11x স্কোয়ারে কত 11 11 গুণ করলে 121 হয়, উপরে এক্স স্কোয়ার, তারপরে
11 দুগুণে 11 গুণ 2 22 হয়, 22 গুণ 72 কত আসে? 22 গুণ 72 1584। তাহলে এখানে কত হবে? মাইনাস 1584 এক্স, তারপরে প্লাস 72 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 72 স্কোয়ার, 72 স্কোয়ার, তাহলে 5184 প্লাস 144 এক্স। এরপরে 16 দিয়ে এটার গুণ করতে হবে, তাহলে 16 দিয়ে গুণ করলে 16 16 কত হয়? 256 এক্স স্কোয়ার। 16 দিয়ে 72 গুণ করলে কত আসবে? 72 গুণ 16 1152 আসে, তাহলে 1152 এক্স। পরে আসে 16 গুণ 81, তাহলে 16 গুণ 81। সংখ্যাগুলো একটু বড় থাকার কারণে হিসাবটা একটু জটিল হয়ে যাইতেছে আস্তে আস্তে। 16 গুণ 81 গুণ করলে কত আসে? 1296 আসে, প্লাস 1296 ইকুয়াল, এখানে দেখা গেল 121 এক্স স্কোয়ার আছে আর এখানে 144 এক্স স্কোয়ার আছে, তো 121 আর 144 যোগ করলে কত আসে? 121 যোগ 144 ইকুয়াল 265 আসে এক্স স্কোয়ার। এরপর আছে মাইনাস 1584 এক্স, তারপরে আছে প্লাস 5184। আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে বাম পাশে যতগুলো, ডান পাশে যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসি। তো বাম পাশে নিয়ে আসলে প্রত্যেকটা যে আগের চিহ্ন ছিল ওই আগের চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে। তাহলে 20 আর 256 এক্স স্কোয়ার, এখানে যদি আমি এক্স স্কোয়ারটা লিখি তাহলে এখানে কত আছে? 265 এক্স স্কোয়ার আছে, তো 265 এখানে নিয়ে আসি, তাহলে কত হয়? 265 এক্স স্কোয়ার। প্লাস টাইপে আসলে মাইনাস হয়ে গেছে। এরপরে দেখি এখানে কত আছে? মাইনাস 1152 এক্স, আর এখানে মাইনাস 1584 আছে, এটা পাশে কী হবে? প্লাস 1584 এক্স। মানে আমি প্রত্যেকটা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার লিখলাম, এক্সের সাথে এক্স লিখলাম। এবার এখানে সংখ্যা কত আছে? প্লাস 1296। এখানে যেহেতু প্লাস আছে, এটা অপর পাশে গেলে কী হবে? মাইনাস 5184 ইকুয়াল 0। এরপরে দেখা গেল 256 থেকে 265 বাদ গেলে থাকে কত? 9 এক্স স্কোয়ার থাকে। এরপরে 1584 থেকে 1152 বাদ দেই, তাহলে কত আসে? 1584 বিয়োগ 1152 432, তাহলে প্লাস 432 এক্স। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 256 ছোটো সংখ্যা, 265 বড় সংখ্যা, যার জন্য বড় সংখ্যার পূর্বে যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস নেওয়া হলো। এখানে 1584 বড় সংখ্যা, 1152 ছোটো সংখ্যা, বড় সংখ্যার পূর্বে প্লাস আছে এই জন্য এখানে প্লাস নেওয়া হলো। 1296 মাইনাস কত আছে? 5184। তো দেখি কত আসে? 1296 মাইনাস 5184, তো ইকুয়াল দিলে কত আসে? মাইনাস 3888। তো আমরা লিখতে পারি মাইনাস 3888 ইকুয়াল 0। দেখা গেল প্রথমটা এক্স স্কোয়ার আছে, পরটা এক্স আছে, পরটা একটা ধ্রুবক সংখ্যা কিছুই নাই, তো এটা একটা মিডল টার্মের রাশি বলা যায়। তো দেখি এখন আমরা এখানে 9 কমন যায় কিনা, সবগুলো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 9 দ্বারা বিভাজ্য হওয়ার একটা নিয়ম আছে, যদি অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটা তোমরা ক্যালকুলেশন না করে সরাসরি দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে 4 3 2, তিনের সংখ্যা যোগ করলে কত? 4 আর 3 7, 7 আর 2 কত? 9। তাহলে 9 আর 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে 432 9 দ্বারা ভাগ করা যায়। আবার এখানে দেখো 8 8 8 3 24 আর 3 কত হয়? 27, তাহলে 27 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা 9 দ্বারা ভাগ করা যাবে। এটা হলো 9 দ্বারা বিভাজ্যের নিয়ম, যে যে অঙ্কগুলো থাকবে অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে একটা -9 কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার। মাইনাস কমন নেওয়ার কারণে পরবর্তী সকল সংখ্যার যে চিহ্ন আছে চিহ্নগুলো আগের অপেক্ষা বিপরীত হয়ে যাবে। যেহেতু এখানে প্লাস ছিল এখন কী হয়ে যাবে? মাইনাস। তো 432 যদি আমরা ভাগ করে 9 দিয়ে, 432 ভাগ 9 ইকুয়াল 48 এক্স। এরপরে এখানে যেহেতু মাইনাস ছিল, মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে, তাহলে 3888 ভাগ করে 3888 ভাগ 9 ইকুয়াল কত আসে? 432 আসে। তাহলে 432 ইকুয়াল 0। আচ্ছা, যেহেতু এখন -9 এখানে গুণাকার আছে, সে ভাগ হয়ে গেলে শূন্যের সাথে ভাগ করলে অ্যান্সার সবগুলো শূন্যই আসবে। আমি এর আগের যে টিউটোরিয়াল ছিল ওই টিউটোরিয়াল আমি শিখিয়ে দিয়েছিলাম যে মিডল টার্ম কীভাবে করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে। যেখানে 432 আছে, এখানে 48 আছে, অনেক বড় একটা সংখ্যা, যে কত কত ভাঙাইলে 432 পাওয়া যায়। এটা সময় ক্ষেপণ না করে যদি তোমাদের ক্যালকুলেটর যেহেতু হলে ইউজ করতে দিবে, তো তোমরা চাইলে ক্যালকুলেটরের মিডল টার্মটা করে নিতে পারো। তো আমি ওটা শিখিয়েছিলাম, আমার এক সাইডে আমি নোট করে দেখেছি, তোমরা আগের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারো মিডল টার্ম কীভাবে করা হয়। তো এই ভিডিও আমি সম্পূর্ণটা আলোচনা করব না। তো এখানে যেহেতু এক্স স্কোয়ারের পূর্বে কত আছে? 1 আছে, এখানে আছে -48, এখানে আছে 432। আমার তিনটা উপাত্ত লাগবে, একটা এ, একটা বি আর একটা হলো সি। তো আমি এখানে কী করবো? মোডে চাপ দিব 5, তারপরে 3 চাপ দিলে আমার ইন্টারফেসটা চলে আসে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে এক্স স্কোয়ারের পূর্বে আছে 1 ইকুয়াল দিলাম, পরবর্তী এক্সের পূর্বে আছে -48 চাপ দিয়ে আমি ইকুয়াল দিলাম। এবারে পরে আছে কত? 432,
তাহলে এখানে +432 এবার ইকুয়াল দিলাম। তো পরবর্তী ইকুয়াল চাপ দিলে একটা মান আসছে 36। তাহলে আমি বলছিলাম ক্যালকুলেটরে যে মানটা আসবে তার বিপরীত চিহ্নযুক্ত মান এখানে নিতে হবে। এখানে +36 আসছে, আমার এখানে নিতে হবে -36, আরেকটা আছে +12, তাহলে আমার নিতে হবে -12। তাহলে x² -36 নিতে হবে, আরেকটা নিতে হবে -12 +432 ইকুয়াল 0। এরপরে একটা x কমন নেওয়া যায়, তাহলে কত হয় x -36 হয়। আবার এখানে একটা 12 কমন নিলে কত হবে x -36। মিডল টার্মের ক্ষেত্রে এটাই নিয়ম যে প্রথমটা যা থাকবে পরেরটা সেম জিনিসটাই থাকবে। আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে পরবর্তী প্লাসটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সো এখন কত হবে x -36 আর এখানে কত আছে x -12 ইকুয়াল 0। তাহলে x -36 ইন্টু x -12 ইকুয়াল, তাহলে হয় x -36 ইকুয়াল 0 অথবা x -12 ইকুয়াল 0। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য দুইটা আসতেছে, একটা হলো 12 আসতেছে অথবা 36 আসতেছে। তো আমরা যদি পরবর্তীতে করি তাহলে এটা এরকম আসবে যে হয় x -36 ইকুয়াল 0 বা x ইকুয়াল -36 আবার পাশে গেলে +36 অথবা x -12 ইকুয়াল 0 বা x ইকুয়াল 12। তাহলে ভূমি কত আসলো 36 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, যে কোনো একটা আসতে পারে। ভূমি 36ও আসতে পারে, আবার 12 আসতে পারে। আচ্ছা, এরপরে গ নাম্বার। তো গ নাম্বারে বলা হয়েছে কি, গ নাম্বারে যদি ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আগেটা বলা হয়েছিল ভূমি x, যদি এইবার ভূমি x না হয় কি হয়, ভূমি 12 হয়, তাহলে আমাদের ওই সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। তাহলে গ নাম্বার দেওয়া আছে ভূমি ইকুয়াল 12 সেন্টিমিটার। আচ্ছা, অতএব লম্ব কত হবে, লম্ব হলো ভূমি এর 11/12 অংশ অপেক্ষা 6 মিটার কম। তাহলে কত হয়, 12 কাটা যায়, তাহলে 11 - 6 5 সেন্টিমিটার। অতএব অতিভুজ, অতিভুজ কত বলা হয়েছে, অতিভুজ বলা হয়েছে ভূমি এর 4/3 অংশ। তাহলে ভূমি 12 ছিল, ওখানে যেহেতু 4x/3 ছিল, আমি 4x এর জায়গায় কত বসাইলাম, 12 বসাই দিলাম, মাইনাস এখান থেকে 3 সেন্টিমিটার কম, সেন্টিমিটার। তো 3 দিয়ে যদি আমি 12 কাটি কত হয়, 4 4 4 16 - 3 কত হয়, 16 থেকে 3 গেলে থাকে 13 সেন্টিমিটার। তাহলে আমি ত্রিভুজের 3টা বাহু পাইলাম, ভূমি পাইলাম 12, লম্ব পাইলাম 5 আর অতিভুজ পেলাম কত, 13। অতএব ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা কত হবে, 12 + 5 + 13। আমি বলছিলাম পরিসীমা বলতে 3 বাহুর যোগফল বোঝায়, ত্রিভুজের পরিসীমা বলতে 3টি বাহুর যোগফলকে বোঝানো হয়েছে, সামনে সেন্টিমিটার। তাহলে 12 আর 5 17, 17 আর 13 কত হয়, 30 সেন্টিমিটার। এখন বলা যায় এটা যেই ত্রিভুজের পরিসীমা, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমাও সমান এটাই হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, 30 সেন্টিমিটার। তো আমরা আগে ধরে নেই যে, মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহু ইকুয়াল a সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে কত হবে, পরিসীমা হবে 3a সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু 3a সেন্টিমিটার, তাহলে এই 3a সেন্টিমিটার কত হবে, ইকুয়াল 30 হবে, কারণ এই পরিসীমাটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে 3a = 30, তাহলে a ইকুয়াল 3 যদি এপাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে 3 30 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসে, 10। তাহলে এক বাহু কত পেলাম, 10। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a²। তো √3/4 এটা কাটলে 100, 10 স্কোয়ারে কত হয়, 100 বর্গ সেন্টিমিটার। 4 দিয়ে 100 কাটলে 25√3। সো 25√3 ভাঙাও, তাহলে কত আসবে, 25√3, অ্যান্সার আসবে 43.301। তাহলে 43.301 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
আচ্ছা, এরপরে আমি যেটা বলছিলাম যে আজকে এই অধ্যায়ে কিছু সৃজনশীল আলোচনা করবো, সেটা হলো তোমাদের বোর্ডে অনেক সময় দেখবা যে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রে বলছিলাম যে উদাহরণ 4 নাম্বার আর হলো যে মেইন অনুসরণী 5 নম্বর, এই দুইটা অঙ্ক যেহেতু পরস্পর সমান আর ম্যাক্সিমাম টাইমই এই দুইটা অঙ্ক থেকে বেশি সৃজনশীল দেখা যায় বোর্ড কোশ্চেনগুলোতে। তো আমি আজকে একটা সৃজনশীল প্রশ্ন এখানে লিখে তোমাদের ওটা করে দেওয়ার ট্রাই করতেছি। তো আমি চট্টগ্রাম বোর্ড 2016 থেকে এরকম একটা সৃজনশীল প্রশ্ন কালেক্ট করেছি। তো দেখো এখানে বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজের, আমার হাতের লেখা একটু বুঝতে অসুবিধা হবে মেবি, বেশি একটা ভালো না। তো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। ক নম্বরে বলা হয়েছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে অবশ্যই একটা পেন্সিল কম্পাস লাগবে। আর চিত্রগুলো সবসময় ট্রাই করবা যাতে পেন্সিল দিয়ে আঁকা যায়, কারণ চিত্রে যদি একবার কলম দিয়ে আঁকা হয় সেটা যদি ভুল হয় তাহলে কাটাকাটি করলে পেপারটা খারাপ হয়ে যায়, পরীক্ষা খাতায় খুবই খারাপ দেখা যাবে। তো তোমরা চিত্রগুলো পেন্সিল দিয়ে অঙ্কন করার ট্রাই করবা যাতে কোনো ভুল হলে ওটা মুছে ফেলতে পারো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। সো এখন প্রথমে আমার কাজ হলো যে ত্রিভুজটা অঙ্কন করা। তো তো প্রশ্নপত্রটা আমরা আলাদা রেখে এখানে অন্য একটা পেজে আমরা এটা সলভ করি। ক নম্বরে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন। তো একটা সমবাহু ত্রিভুজ কীভাবে অঙ্কন করবা? একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে তুমি নিজের সুবিধা মতো নিচে যে কোনো একটা বাহু নিয়ে নিবা। এটা নিজের সুবিধা মতো যে কোনো একটা বাহু নিলেই হবে। এরপরে পেন্সিল কম্পাসের কাঁটাটা এই বিন্দুতে স্থাপন করে এটা সমান মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবা। আবার সেম একই রকমভাবে কাঁটাটা এই বিন্দুতে ধরে ওই একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ আঁকার পর দেখবা এখানে একটা বিন্দুর সৃষ্টি হবে। এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে দিবা এবং এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে দিবে। তাহলে দেখা গেল যে এই বাহুটা সমান সমান এই বাহুটা আসলো, আবার এই বাহুটা সমান সমান এই বাহুটা আসলো। তাহলে এই ত্রিভুজ ABC হবে একটা সমবাহু ত্রিভুজ। তো আমি লিখতে পারি যে চিত্রে, তো প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে আমি এটা লিখে নিলাম প্রত্যেকটাই এ করে। চিত্রে ABC ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহু AB ইকুয়াল AC ইকুয়াল BC ইকুয়াল A মিটার। এটা একটা একক ধরে নিলাম মিটার, যেহেতু এখানে প্রত্যেকটাই মিটার মিটার করে বলা আছে এই জন্য মিটার। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর, যেহেতু এখানে বলা আছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো, তাহলে ত্রিভুজ ABC এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 A² বর্গ মিটার। এটা গেল ক নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। যদি তোমরা উদাহরণ 4 নাম্বারটা করে থাকো, যদি উদাহরণ 4 নাম্বারটা আমি এর আগের পার্টে 16.1 পার্ট নাম্বার 2 আমি মেইন বইয়ের 5 নাম্বারটা করে দিয়েছিলাম। তো মেইন বইয়ের 5 নাম্বার যখন করি তখন বলছিলাম যে উদাহরণ 4 নাম্বারটা একদম সেম টু সেম, ওটা যদি তোমরা করো তাহলে উদাহরণ 4 নাম্বারটাও তোমরা করতে পারবে। তো উদাহরণ 4 নাম্বারটা আর এখানে যে সৃজনশীলের খ নাম্বার একদম সমান, একই জিনিস। তো খ নাম্বারে বলা হয়েছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিলাম, মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহু ইকুয়াল A মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 A² বর্গ মিটার। এরপরে বলা হয়েছে প্রত্যেক বাহু 1 মিটার করে বৃদ্ধি পাইছে। এখন যদি বাহু 1 মিটার করে বৃদ্ধি পায়, প্রত্যেক বাহু 1 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রত্যেক বাহু যদি 1 মিটার করে বাড়ে তাহলে বাহুর দৈর্ঘ্য আগে ছিল A, তাহলে এখন কত হবে A+1 মিটার। 1 মিটার বৃদ্ধি পাইছে তাহলে প্লাস হবে A+1 মিটার। অতএব ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4, বাহুর পরিমাপ কত আছে A+1 উপরে হোল² বর্গ মিটার। আচ্ছা, এখন দেখা গেল এখানে আছে √3/4 A+1 হোল² আর এখানে √3/4 A²। অবশ্যই এখানে ক্ষেত্রফল বেশি আছে, এখানে ক্ষেত্রফল কম আছে। তাহলে এখন কতটুকু বেশি আছে? প্রশ্ন মতে √3/4 A+1 উপরে হোল² মাইনাস √3/4 A²। বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে কতটুকু বৃদ্ধি পাইছে এটা বের হবে। এখন এখানে দেখা গেল ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত? 3 বর্গ মিটার, √3 বর্গ মিটার। তাহলে এখানে আমি কত লিখতে পারি? √3। এখানে √3/4, এখানে √3/4 আছে, তো √3/4 কমন নেওয়া হলো। আর এখানে A+1 হোল² সূত্র, তাহলে A² + 2AB + B²। যেহেতু এখানে B বলতে 1 বোঝায় এই জন্য আমি 1টা স্কিপ করে গেলাম। আর এখানে 1² বলতে 1² উপরে স্কোয়ার দিলে কত হয়? 1ই আসে, তো এই জন্য স্কোয়ারটা দিলাম না। আর এখানে √3/4 কমন নিচ্ছে, এখানে রয়েছে কত? শুধুমাত্র A² = √3।
প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি গেল, এখানে কত থাকে 2a প্লাস 1 ইকুয়াল √3। বাম পাশে যে ভগ্নাংশটা আছে সেটা ডান পাশে গেলে উল্টে যাবে, তাহলে এখানে √3 উপরে আছে, √3 আসবে নিচে, আর উপরে যাবে কত 4। √3 কাটা গেল, 2a প্লাস 1 ওই পাশে গেলে কি হবে -1, তাহলে a ইকুয়াল, তাহলে কত হলো 4 - 1 কত হয় 3, এখানে 2 গুণাকারে ছিল, এখানে গেলে কত হবে ভাগ, 3 রে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 1.5 সেন্টিমিটার। বলা হয়েছে ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, তো ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত আসলে 1.5 সেন্টিমিটার। এটা গেল খ নাম্বারটা। এরপরে বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পাবে। আগেরটা বলা হয়েছিল বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পাইছে, এখন বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাইলে, মানে এখানে আমাদের যে কোনো একটা কিছু ধরে নিতে হবে যে বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার অথবা এত মিটার বৃদ্ধি পায়। তো আমরা এক্ষেত্রে গ নম্বরে খ হতে পাই সমবাহু ত্রিভুজের এক বাহু 1.5 মিটার, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে √3/4 1.5 উপরে স্কোয়ার বর্গ মিটার। এটা গেল ত্রিভুজের মূল ক্ষেত্রফল, যেটা আমরা খ নম্বরে পাইছি। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এক বাহু হলো 1.5, অতএব ক্ষেত্রফল হবে √3/4 1.5 স্কোয়ার বর্গ মিটার। এখন বলেছে মনে করি বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি পায়, অতএব ক্ষেত্রফল, তাহলে x মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে √3/4, আগে ছিল 1.5, আর সাথে যদি x মিটার বৃদ্ধি পায় তাহলে কত হবে +x হবে, উপরে হোল স্কোয়ার বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ানো হয়েছে, আগে ছিল কত 1.5, তাহলে এখন এক বাহু হবে 1.5 + x, ঠিক আছে। এখন এখানে ক্ষেত্রফল বেশি আছে, এখানে ক্ষেত্রফল কত আছে কম, তাহলে বেশি থেকে কমটা বাদ গেলে কতটুকু বৃদ্ধি পাইছে 7√3 বর্গমিটার বৃদ্ধি পাইছে, এটা পাওয়া যাবে। তো প্রশ্ন মতে বড় ক্ষেত্রফল থেকে 1.5 + x উপরে হোল স্কোয়ার, ছোট ক্ষেত্রফল যদি বাদ দেওয়া হয় তাহলে যতটুকু বৃদ্ধি পাইছে ওটা পাওয়া যায়। আচ্ছা, এখন দেখো এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, তাহলে একটা √3/4 কমন নেওয়া গেল। এখানে কত কী হলো 1.a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে কত হবে 1.5 স্কোয়ার মানে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এখানে √3/4 কমন চলে গেল, রইল কত 1.5 উপরে স্কোয়ার ইকুয়াল 7√3। তাহলে এখানে +1.5 স্কোয়ার আছে, এখানে -1.5 স্কোয়ার আছে, দুইটা কাটাকাটি গেল, আর এখানে 1.5 গুণ 2 তাহলে কত হয় 3 হয়, ইন্টু কত আছে x + x স্কোয়ার ইকুয়াল, এখানে 7√3, বাম পাশে যে √3/4 ছিল ডান পাশে গেলে সেটা উল্টে যাবে, উপরে হবে 4, নিচে আসবে কত √3, √3 কাটা গেল, তাহলে এখানে x স্কোয়ারটা আগে নিয়ে আসলাম +3x, 4 সাথে 28, 28টা এই পাশে যদি চলে আসে তাহলে -28 ইকুয়াল 0 হবে। এরপরে মিডল টার্ম বের করতে হবে, তো মিডল টার্ম বের করলে কত হয় x স্কোয়ার + 7x - 4x - 28 ইকুয়াল 0। 4 সাথে 28 হয়, তাহলে 7 থেকে যদি 4 বাদ যায় তাহলে এখানে 3x থাকে। আর তোমরা চাইলে এখানেও ক্যালকুলেটারে ব্যবহার করতে পারো, যদি তোমরা মিডল টার্মটা খুব সহজেই হিসাব করতে না পারো, অনেকে আছে সংখ্যার হিসাবে একটু গোলমাল হয়ে যায়, তো ক্যালকুলেটার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ক্যালকুলেটার ইউজ করার জন্য তোমাদের সাজেস্ট করতেছি না, বাট তোমরা যদি মুখে পারো সব থেকে বেটার হবে, কারণ তোমাদের পরবর্তীতে এই ধরনের অঙ্ক যখন তোমরা জব এক্সামগুলো দিবা তখন কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবে না। তো যত অঙ্কের নিয়ম শিখবা, অঙ্ক করতে পারবা, ততই ভালো। আর যদি একদমই না পারো সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটার ইউজ করো। x + 7 মাইনাস এখানে 4 কমন যায়, তাহলে কত হয় x + 7 ইকুয়াল 0। তাহলে x + 7 আর এখানে আছে x - 4 ইকুয়াল 0, হয় x + 7 ইকুয়াল 0 বা x ইকুয়াল -7। ঋণাত্মক মান কখনো গ্রহণযোগ্য হয় না, তাহলে আমরা লিখতে পারি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে অথবা কি আছে x - 4 ইকুয়াল 0 বা x ইকুয়াল -4 বসে গেলে কী হবে +4। তাহলে রাশির মান যদি 4 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এটাই হলো এই প্রশ্নটার অ্যান্সার। তো এই ধরনের যত সৃজনশীল আসবে, এখন তোমরা যদি এই একটা করতে পারো, একটা বুঝতে পারো, তাহলে পরবর্তী যত সৃজনশীল আসবে এই একই ধরনের, তাহলে তোমরা সবগুলো করতে পারবে। আর অনেক সময় দেখা যায় এই অঙ্কটার সাথে 16.4-এর সিলিন্ডার বেলন এই ধরনের কিছু অঙ্ক থাকে, তো এই অঙ্কগুলো আমি আজকে করাইলাম না, কারণ 16.4 আমি এখনও করাই নাই। সো যখন 16.4 করবো তখন ওর সাথে এই সৃজনশীলগুলো অ্যাড করে করিয়ে দেবো।
আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিও যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সেটা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।